Hello, my dear student. Assalamu alaikum. Good study skills increase your ability, confidence, competence, and self-esteem. They also can help you to reduce your anxiety about any kind of examination and deadlines. They can improve your capability or ability to learn and retain knowledge. However, our Prophet Muhammad said that if a man wants to be successful in life, if he wants to be creative in the society, he should fear to his creator Allah Rabbul Alamin. Otherwise he can be failure in his life. So I also request you must have a fairness to your creator if you want to be successful, because the fathers of knowledge or the head of knowledge is fairness to your creator Allah Rabbul Alamin. However, today we are going to discuss about preposition. Today we will discuss basically about the most important word, adjective, that is called attentive. With the help of attentive, I will try my best how I can use different kinds of preposition after an adjective. For given example, you can see a circle. Through the circle, I have written minimum 9 or 10 preposition on this whiteboard. Number 1, 2, 2 plus infinitive, for, in, before, after, by, at, finally, with. So I want to memorize from this class, and I want to make satisfy you that if you can be attentive in this class, you must learn how to use and how to improve your using preposition in the sentence with the help of a single adjective attentive. অর্থাৎ আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একটি মাত্র শব্দ, সেটা আমি লিখেছি এই হোয়াইট বোর্ডের ভিতরে, দেখা যাচ্ছে এই সাদা বোর্ডের ভিতরে যে শব্দটি লিখেছি আমি এই সার্কেলের ভিতরে, অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ কথাটার অর্থ আমরা জানি মনোযোগী। এই অ্যাটেন্টিভ শব্দটা একটা মাত্র অ্যাডজেক্টিভকে ব্যবহার করে আমি আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে বিভিন্ন ধরনের প্রিপোজিশন ব্যবহার করতে হয়। আবার বলছি, একটি সেন্টেন্সে বাক্যের অর্থ অনুযায়ী, বাক্যের ধরন অনুযায়ী তোমার প্রিপোজিশনের ব্যবহার ভিন্ন ভিন্ন হতে পারে। একই শব্দের পর ভিন্ন ভিন্ন প্রিপোজিশন আসতে পারে। তার বাস্তব রূপ হচ্ছে আজকের ক্লাস। কারণ দেখো, অ্যাটেন্টিভ শব্দের চারিদিকে আমি মোট 9টি প্রিপোজিশন জুড়ে দিয়েছি। এই 9টি প্রিপোজিশন এক এক ক্ষেত্রে এক এক অর্থ নির্ভর করবে। ঠিক এইভাবে যখন তোমরা প্রিপোজিশন শিখবে, খেয়াল করবে যে একটি শব্দের কী অর্থ দাঁড়াচ্ছে অথবা একটা ভাব কী অর্থ নির্দেশ করছে, ওই অর্থ অনুযায়ী তোমাকে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি কিভাবে এই অ্যাটেন্টিভ শব্দটা, অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভটি সেন্টেন্সে প্রয়োগ করতে হয়। প্রথম যে নিয়মটা আমি ব্যবহার করছি দেখো, জিরো, অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশন আমি ব্যবহার করব না। প্রথম একটি সেন্টেন্স তাহলে আমি লিখি, খেয়াল করে দেখো, হি, এখানে আমি লিখছি যেমন ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক হিম অ্যাটেন্টিভ, ডু ইউ থিঙ্ক হিম অ্যাটেন্টিভ, আপনি কি তাকে মনে করেন যে তিনি মনোযোগী? এই সেন্টেন্সে দেখো, এই অ্যাটেন্টিভের পরে আমি কোনো প্রিপোজিশন ব্যবহার করিনি, এই জন্য এখন আমি লিখে রাখছি যে জিরো প্রিপোজিশন, এক্ষেত্রে কোনো প্রিপোজিশন আমি প্রয়োগ করিনি। তাহলে প্রথম নিয়মটা আমরা শুরু করব যে টু এর ব্যবহারটা। দেখো, অ্যাটেন্টিভের পর টু কখন হবে? আমরা জানি যে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী অবশ্যই জানো যে অ্যাটেন্টিভের পর টু কখন হয়। সাধারণত যে কোনো কিছুর প্রতি, কোনো বিষয়ের প্রতি, কোনো মানুষের প্রতি মনোযোগী হওয়া বোঝাতে আমরা অ্যাটেন্টিভের পর টু ব্যবহার করি। যেমন একটি উদাহরণ, ইউ আর attentive
টু মাই ক্লাস, ইউ আর অ্যাটেন্টিভ টু মাই ক্লাস। আর একটি উদাহরণ, হি ওয়াজ অ্যাটেন্টিভ টু মাই প্রবলেম, টু মাই প্রবলেম। এখানে দেখো দুটি সেন্টেন্স আমি লিখেছি। প্রথমটি ইউ আর অ্যাটেন্টিভ টু মাই ক্লাস, নেক্সট হি ওয়াজ অ্যাটেন্টিভ টু মাই প্রবলেম। তাহলে দুটি সেন্টেন্সে দেখা যাচ্ছে যে কোনো কিছুর প্রতি, কোনো বিষয়ের প্রতি মনোযোগী হওয়া নির্দেশ করা অর্থে আমরা টু ব্যবহার করলাম। এবার দ্বিতীয় যে নিয়মটি রয়েছে তোমার টু প্লাস ইনফিনিটিভ, একই অর্থে। এখানে টু এর পর দেখো আমি ব্যবহার করেছি কি, একটি নাউন ব্যবহার করেছি, পসেসিভ প্লাস একটা নাউন ব্যবহার করেছি। তবে সবসময় যে পসেসিভ হয় এমন কোনো বিষয় নেই, তুমি অন্য শব্দ সরাসরি নাউন ব্যবহার করতে পারো। যেমন ইউ শুড বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস, তাহলে কিন্তু এখানে কিন্তু পজিটিভ ফর্ম নেই। সুতরাং আমরা শিখলাম যে কোনো কিছুর বিষয়ে, কোনো বিষয়ে মনোযোগী হওয়া নির্দেশ করতে আমরা অ্যাটেন্টিভ টু ব্যবহার করব। তারপর এখন 2 নম্বর যে বিষয়টি, টু এর পর ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। এই ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ বলতে কি বুঝি। ইনফিনিটিভ বলতে বুঝি কোনো বাক্যে যখন দুটি ক্রিয়া থাকবে, যে ক্রিয়ার শেষে তে প্রত্যয় থাকবে। যেমন আমি শিখতে চাই, আমি তোমাদেরকে একটি গল্প বলতে চাই, এখানে চাওয়া একটি শব্দ আর একটি হচ্ছে তোমার বলা। তাহলে একই ভার্বে যখন দুটি ক্রিয়া থাকবে, যে ক্রিয়ার শেষে তে প্রত্যয় থাকবে, ওই ক্রিয়াটাকে লেখার সময় আমরা টু ব্যবহার করি। টু, যেমন শিখতে টু লার্ন, বলতে টু টেল, যেতে টু গো, আসতে টু কাম, বিষয়টি আলোচনা করতে টু ডিসকাস দ্য ম্যাটার। তাহলে আজকে আমরা শিখলাম ইনফিনিটিভ ব্যবহার। তাহলে টু এর পর কি ইনফিনিটিভ হতে পারে এই ক্ষেত্রে কিভাবে, তাহলে এটা 1 নম্বর। এবার 2 নম্বরে আমরা যাচ্ছি। 2 নম্বরের ব্যবহারটা কীভাবে শিখব, এখানে উদাহরণটি হবে দে ওয়ার অ্যাটেন্টিভ টু ডু দ্য ওয়ার্ক, টু দ্য ওয়ার্ক। তাহলে 2 নম্বর নিয়ম আমরা শিখলাম যে টু এর পর কী হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। অর্থাৎ অ্যাটেন্টিভের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা ইনফিনিটিভ বাক্য গঠন করতে পারি। যেমন আরও কিছু বলতে পারি যে ইউ আর নট অ্যাটেন্টিভ টু do the work, to go there, to analyze the system, to and discuss the matter. But my students are always attentive to take their class, to receive their class, to write any kind of topics when I asked them to write down, etc. তাহলে আমরা 2 নম্বরটা শেষ করে ফেললাম। এবার আমরা 3 নম্বরে চলে যাব। নাম্বার 3 বলা হয়েছে ফরের ব্যবহার। এই অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভটির পর আমরা ফর ব্যবহার করতে পারি, তখন কি অর্থ নির্দেশ করবে আমি বলছি। 3 নম্বর নিয়মটি, কোনো কিছুর জন্য মনোযোগী হওয়া বোঝাতে আমরা অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভের পর ফর ব্যবহার করব। তাহলে রুল নাম্বার 3, যেমন ইউ হ্যাভ বিকাম attentive for this topic, তাহলে you have become attentive for this topic, তোমরা এই বিষয়টির জন্য মনোযোগী হয়েছ। অথবা আরেকটি উদাহরণ আমি দিই, Jerry became attentive for doing some extra works। তাহলে একটি বিষয় খেয়াল করবে যে আমি ব্যবহার করলাম, প্রথমটি ব্যবহার করেছি অ্যাটেন্টিভের ফরের পর একটি ব্যবহার করলাম, একটা নাউন ব্যবহার করেছি। কিন্তু এখানে দেখা যায় একই বিষয় ফরের পর আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে ফেলেছি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, ভার্বাল নাউন ব্যবহার করেছি। তার অর্থটা কি? তাহলে এই জিনিসটা মনে রাখবে, কোনো কিছুর জন্য মনোযোগী হওয়া বোঝাতে আমরা ফর ব্যবহার করি, অ্যাটেন্টিভের পর ফর ব্যবহার করব, এবং এই ফরের পর কিন্তু আইএনজি হতে পারে, আবার নাউন হতে পারে। তোমাদের মাথায় রাখতে হবে একটা বিষয়, যে কোনো প্রিপোজিশন টু বাদে
যে কোনো প্রিপোজিশনের পর দুই পদ্ধতি, হয় আইনজিযুক্ত একটি ভার্ব ব্যবহার করবে, নতুবা তুমি উপযুক্ত একটি নাউন ব্যবহার করবে। এই দুই পদ্ধতিতে সবসময় প্রিপোজিশনে ব্যবহার করবে। এবার 4 নাম্বার 4 নম্বরে বলেছি আমি ইনের ব্যবহারটা। ইন কখন বসে? ইনটা তুমি ব্যবহার করবে যে কোনো বিষয়ের মাঝে কোনো বিষয়ে মনোযোগী হওয়া বোঝাতে অ্যাটেনটিভের পর আমরা ইন ব্যবহার করব। নাম্বার 4, যেমন করিম ইজ নট attentive in playing. তাহলে দেখো, করিম ইজ নট অ্যাটেন্টিভ ইন প্লেইং, or Hassan is not attentive to doing the work, but you are more attentive in studying, in writing, into speaking, etc. তাহলে after attentive we can use in plus ing form or any kind of noun. যেমন এখানে আমি ব্যবহার করেছি ইনের পর প্লেইং ব্যবহার করলাম, তুমি একটা নাউন ব্যবহার করতে পারো, যেমন আই অ্যাম অলওয়েজ অ্যাটেন্টিভ ইন মিউজিক। এখানে মাই স্টুডেন্ট আর অলওয়েজ attentive in their duties. তাহলে এই যে দেখো, ইনটা ব্যবহার করলাম কোনো বিষয়ে, আমরা ইনও কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে অ্যাটেন্টিভ পর আমরা ইন ব্যবহার করতে পারি কখন? যখন কোনো বিষয়ে মনোযোগী হওয়া নির্দেশ করবে, ওই ক্ষেত্রে তোমরা অ্যাটেন্টিভের পর ইন ব্যবহার করবে। এবার রুল নাম্বার 5-এ আমি লিখেছি বিফোরের ব্যবহার। রুল নাম্বার 5, বিফোরটা কখন বসে খেয়াল করবে, কোনো ঘটনা, কোনো একটা বিষয়ের আগে মনোযোগী হওয়া বোঝাতে, সতর্ক হওয়া বোঝাতে, সেই ক্ষেত্রে অ্যাটেন্টিভের পর আমরা ফর ব্যবহার করব। যেমন এই উদাহরণটি দেখো, দ্য candidates must be attentive before their viva board. হ্যাঁ, এখানে এই যে পদপ্রার্থী যারা ছিল, দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি অ্যাটেন্টিভ বিফোর দেয়ার ভিভা বোর্ড। তাহলে এখানে যে বলা হচ্ছে যে ভাইভা বোর্ডের পূর্বে সকল ধরনের প্রার্থীদেরকেই অবশ্যই মনোযোগী হওয়া দরকার, মনোযোগী হতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বিফোর ব্যবহার করেছি আমি। একইভাবে বিফোর ব্যবহারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আবার আফটার কিন্তু প্রয়োগ করতে পারি। কোনো ঘটনা, কোনো বিষয়ের আগে যখন মনোযোগী হতে হবে, সেক্ষেত্রে অ্যাটেন্টিভ বিফোর। আবার একই বিষয় যখন পরবর্তীতে মনোযোগী হওয়া নির্দেশ করবে, যেমন পরীক্ষার ব্যর্থতার পর ছেলেটি সতর্ক হয়েছিল, মনোযোগী হয়েছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা 6 নম্বরটা ব্যবহার করতে পারি। ঠিক একইভাবে দ্য বয় became more attentive after the failure in the exam. তাহলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ছেলেটি সতর্ক হয়েছিল, মনোযোগী হয়েছিল কোনো বিষয়ে, যে এই ভুলের কারণে আমি ব্যর্থতা অর্জন করেছি। ঠিক এইভাবে তাহলে 5 গেল, 6 গেল। এবার 7 নম্বর বিষয়টা আমরা দেখব। নাম্বার 7, রোল নাম্বার 7, এখানে বাইয়ের কথা বলেছি যে অ্যাটেন্টিভের পর বাই বসে কি অর্থ দাঁড়াতে পারে।
কারো মাধ্যমে, কারো দ্বারা, কোনো কিছুর দ্বারা যখন মনোযোগী হওয়া নির্দেশ করবে সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব অ্যাটেন্টিভের পর। রুল নাম্বার 7, যেমন দ্য গার্ল was made attentive by her mother. তাহলে দেখো, দ্য গার্ল ওয়াজ মেড অ্যাটেন্টিভ বাই হার মাদার। তাহলে এই যে তার মায়ের দ্বারা মেয়েটি কি মনোযোগী হয়েছিল। এবার বলতে পারি দ্য গার্ল ওয়াজ মেড অ্যাটেন্টিভ অ্যান্ড বাই হার মাদার টু স্টাডি এটসেট্রা। তাহলে আমরা দেখলাম 7 নম্বরে চলে গেল যে কারো মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে যখন মনোযোগী হওয়া বোঝায় সেই ক্ষেত্রে আমরা অ্যাটেন্টিভের পর বাই প্রয়োগ করতে পারি। এবার রুল নাম্বার 8 বলা হয়েছে অ্যাটটা আমরা জানি যে কোন ক্ষেত্রে বসে। অ্যাট কোনো বিষয়ে অর্থাৎ কোনো স্থানে কিংবা অবস্থানের প্রতি মনোযোগী হওয়া বোঝাতে আমরা অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভটির পর অবশ্যই অ্যাট ব্যবহার করব। যেমন দ্য ম্যান ওয়াজ attentive at his new place অথবা এটা বলতে পারি you are not attentive at reading table. দেখো, the man was attentive at his new place. তাহলে এখানে এই যে ব্যবহার করেছে একটা স্থানের কথা, লোকটি কি তার যে নতুন জায়গা রয়েছে সেই জায়গায় সে মনোযোগী নয়, অর্থাৎ নতুন জায়গাটা তার ভালো লাগছে না। এই জন্য আমরা ব্যবহার করলাম এখানে অ্যাট, কারণ একটা অবস্থানকে নির্দেশ করেছে। এখানে একই অবস্থা নির্দেশ করেছে যে ইউ আর নট অ্যাটেন্টিভ অ্যাট রিডিং টেবিল। তুমি তোমার পড়াশোনার টেবিলের প্রতি মনোযোগী নও, অর্থাৎ পড়াশোনার প্রতি তোমার অনীহা এসে গেছে, এরকম একটা বাক্য এখানে নির্দেশ করা হয়েছে। সর্বশেষ যে বিষয়টি রয়েছে আমাদের উইথের ব্যবহার। আফটার অ্যাটেন্টিভ উই ক্যান ইউজ আ স্পেশাল প্রিপোজিশন দ্যাট ইজ কল্ড উইথ। আমরা উইথ কিন্তু ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করতে পারি উইথটা? তাহলে আমরা উইথটা কখন ব্যবহার করব? আবার বলছি, কোনো বিষয়ে বা কারো সাথে মনোযোগী হওয়া নির্দেশ করতে আমরা অ্যাটেন্টিভের পর উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন একটি উদাহরণ, I am always attentive with you। অর্থাৎ তুমি যে কথাটি বলো তোমার সাথে সবসময় আমি কি মনোযোগী, তোমার প্রত্যেকটি বিষয়ে আমি মনোযোগী, তুমি যে কথাটি বলো সেই কথাটি আমি মনোযোগ সহকারে শুনি। তাহলে ঠিক এইভাবে অন দিস ওয়ে উই ক্যান লার্ন টু প্রিপোজিশন অ্যান্ড আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইফ ইউ আর ডিপ মাইন্ডেড in my class, you must be alert about the best use of preposition, especially and attentive. And from this class, today, you must be alert about the adjective attentive, and you should not make any mistakes to use this preposition. তাহলে আজ এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আজকে ক্লাসের যে বিষয়টা আমি বললাম যে প্রিপোজিশনটা একটা সেন্টেন্সে একই ভার্বের পর, একই অ্যাডজেক্টিভের পর ভিন্ন ভিন্ন প্রিপোজিশন আসতে পারে, তবে অর্থটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থটা তোমাকে বুঝতে হবে। তো সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থেকো। পরের ক্লাসে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।